Dear students, welcome everybody to our WhatsApp class during this lockdown period. I think you are all staying at home or you are in safety. Today, I am going to discuss a fantastic poem of class 12. The name of the poem is The Poetry of Earth, which is written by John Keats. So, please student, keep your textbook with you. তাহলে তোমরা শুনলে যে আজকে আমরা জন কিটসের একটি কবিতা যেটা তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত, সেই কবিতাটির নাম হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্ট, সেটা নিয়ে আলোচনা করব। স্টুডেন্টস, তোমরা জানো যে জন কিটস ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মেজর পোয়েটস অফ দ্য রোম্যান্টিক মুভমেন্ট। হি ওয়াজ বর্ন অন October 31st, 1795 at Finsbury in London. Keats' career as a poet was tragically short. কিটসের যে কবির যে কি বলবো সময়কাল, সেই সময়কালটা কিন্তু দুঃখজনকভাবে খুব ছোট, অল্প। ইট ওয়াজ অ্যাকচুয়ালি লিমিটেড টু 3 years. অর্থাৎ তিনি 3 বছরের তার কাব্যের যে সাধনা, সেটা 3 বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল। He announced his commitment to poetry and abandonment to medical profession in the autumn of 1816. In his short poetic career, he composed 1,000 lines of poetry. He has written 61 sonnets. তার মানে কি বুঝতে পারছো যে তিনি 61টি সনেট লিখেছিলেন। The total number of sonnet 61. The poetry of art is one of them. সেই 61টি যে সনেট বা চতুর্দশপদী কবিতা রয়েছে, তার মধ্যে আমাদের পাঠ্য পোয়েট্রি অফ আর্ট একটি। The poetry of art composed on December 30, 1816. অর্থাৎ এই কবিতাটি কম্পোজ করা হয়েছিল 1816 খ্রিস্টাব্দের 30 ডিসেম্বর। The original title of the sonnet was On the Grasshopper and the Cricket. অর্থাৎ প্রথম যখন এই কবিতাটি লেখা হয়, তখন তার প্রথম নাম ছিল On the Grasshopper and the Cricket. But later, this sonnet was entitled as The Poetry of Art, highlighting the opening lines of the octave and the sestet. অর্থাৎ প্রথম যখন এই কবিতাটি রচিত হয়েছিল, তখন তার নাম ছিল অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই সনেটটির অক্টেভের প্রথম লাইন এবং সেস্টেকের প্রথম লাইন অনুসারে কবিতার নামকরণ করা হয়েছে দ্য পোয়েট্রি অফ আর্ট। ইট ইজ আ পেট্রাকিয়ান সনেট। এটা একটা পেট্রাকিয়ান সনেট। দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন পোয়েমস ইন 1817। অর্থাৎ এই কবিতাটি পোয়েমস নামক কবিতা সংকলনে 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। The main theme of the poem is ceaseless flow of the music of nature and the eternal beauty of nature. এই কবিতার যে মূল থিম, মূল বিষয়, সেটা কি? ceaseless flow of the music of nature. অর্থাৎ প্রকৃতির যে গান, সেই প্রকৃতির গানের যে নিরন্তর প্রবাহতা, and the eternal beauty of nature. নেচারের যে চিরন্তন সৌন্দর্য, শাশ্বত সৌন্দর্য, এটাই কিন্তু এই কবিতার মূল বিষয়বস্তু। Now I am going to read the poem. Please open your textbook and listen to me carefully. The poetry of art is never dead. The poetry of art is never dead. ভালো করে লক্ষ্য করো, দ্য পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর কবিতা, ইজ নেভার ডেড, কখনো মরে না বা মৃত্যু হয় না।
দেখো এই পোয়েট্রি অফ আর্থ বলতে, পৃথিবীর কবিতা বলতে কিন্তু কবি কি বোঝাতে চেয়েছেন? কবি বোঝাতে চেয়েছেন দ্য মিউজিক্যাল সাউন্ডস অফ দ্য নেচার which is come from birds, insects and other natural phenomena. অর্থাৎ প্রকৃতি থেকে, বিভিন্ন বস্তু থেকে, বিভিন্ন পতঙ্গ পাখি থেকে, অর্থাৎ প্রকৃতির বিভিন্ন যে দিক, সেখান থেকে যে সমস্ত সঙ্গীত ভেসে আসে, সেই সঙ্গীতকে কিন্তু কবি পৃথিবীর কবিতা বা পোয়েট্রি অফ আর্থ বলেছেন। তাহলে কি বললাম? বাই দ্য এক্সপ্রেশন দ্য পোয়েট্রি অফ আর্থ, the poet wants to mean the musical sounds that always comes from birds, insects and other natural phenomena. তো সেই the poetry of art is never dead. সেই পৃথিবীর কবিতার কখনো মৃত্যু হয় না, পৃথিবীর গানের কোনোদিন মৃত্যু হয় না। When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from haze to haze about the new moon meet. When all the birds are faint with the hot sun. নিশ্চয়ই বুঝতে পারছো? When all the birds are faint with the hot sun. অর্থাৎ in summer, গ্রীষ্মকালে উত্তপ্ত সূর্যের আলোতে, রোদে, হট সানে কি হয়? all the birds, সমস্ত বার্ডস গুলো, পাখিগুলো ঝিমিয়ে পড়ে। অর্থাৎ গ্রীষ্মের প্রখর রৌদ্রের তাপে the birds are faint. The birds are faint in hot, scorching heat of the sun in the summer. And hide in cooling trees. তারা লুকায়, হাইড করে, লুকায় কোথায়? In the cooling trees. শীতল ছায়াময় গাছে। I will run from haze to haze about the new moon meet. তখন ঝোপ থেকে ঝোপে একটি স্বর ভেসে বেড়ায় সদ্য ফসল কাটা মাঠে। ভালো করে লক্ষ্য করো, in the summer the hot sun became, the birds became faint in the hot sun and hide in cooling trees and they stopped their music. তারা তাদের গান বন্ধ করে দিল। তারা পাখিরা, সূর্যের প্রখর রৌদ্রের তাপে পাখিরা যখন ঝিমিয়ে যায়, তখন তারা তাদের গান বন্ধ করে দেয় এবং তারা গাছের শীতল ছায়াতে লুকিয়ে পড়ে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে তাহলে পৃথিবীর গান বন্ধ হয়ে গেল, কিন্তু না। কবি কি বলছেন? a voice will run. তখন একটা স্বর কিন্তু ছুটে আসে, ভেসে বেড়ায় কোথায়? from hedge to hedge. এক হেজ থেকে আর এক হেজে, অর্থাৎ এক ঝোপ থেকে আর এক ঝোপে। কোথাকার? সেই নিউ মুন মিড, অর্থাৎ নতুন কাটা হয়েছে এমন শস্য ক্ষেত্র থেকে। নিউ মুন মিড, এই ওয়ার্ডটার দিকে লক্ষ্য রাখো। নিউ মুন মিড, নিউ মুন মিড মানে হচ্ছে কি? নিউলি হারভেস্টেড, অর্থাৎ নতুন ভাবে কাটা হয়েছে এমন শস্য ক্ষেত্রের এক ঝোপ থেকে আর এক ঝোপে একটি স্বর ভেসে আসে। তাহলে কবিতার প্রথম স্ট্যান্জে আমরা কি পেলাম? The poetry of art is never dead. পৃথিবীর গান কোনোদিন মরে যায় না। In summer, গরমকালে, with the heat of the sun, the birds became faint and hide in cooling trees and stopped their song. But the music of nature never did. A voice will run from haze to haze about the new moon made. এবং সেই ভয়েসটা কার? দেখো নেক্সট স্ট্যাঞ্জাতে কবি বলছেন দ্যাট ইজ দ্য গ্রাসহপার। ওই ভয়েসটা হচ্ছে একটা গ্রাসহপারের, একটা ইনসেক্টস, অন কাইন্ড অফ ইনসেক্টস, গ্রাসহপার, যাকে আমরা বাংলায় বলি গঙ্গা ফড়িং। সেই দ্যাট ইজ দ্য গ্রাসহপার, অর্থাৎ যে ভয়েসটা একটা ঝোপ থেকে আর একটা ঝোপে ছুটে এলো নতুন কাটা শস্য ক্ষেত্রে, সেই ভয়েসটা কার? একটা টিনি গ্রাসহপারের, একটি গ্রাসহপারের, একটি গঙ্গা ফড়িং এর। He takes the lead in summer luxury. সে গ্রীষ্মের লাক্সারিতে লিড দেয়, নেতৃত্ব দেয়। অর্থাৎ গ্রীষ্মকালে যখন পাখিরা ক্লান্ত হয়ে মূর্ছা যায়, শীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে
তখন গ্রীষ্মকালের সেই মিউজিকটা কন্টিনিউ করে কে? দ্য টিনি গ্রাসহপার। তার মানে কি, গান থেমে থাকলো না। পাখি তার গান গেয়ে যখন টায়ার্ড হয়ে যায়, তখন সেই বাকি সময়ে সামারে অর্থাৎ গ্রীষ্মকালে সেই মিউজিকের নেতৃত্ব দেয় কে? একটি গ্রাসহপার। He has never done with his delights. তার আনন্দের কোনো শেষ নেই। He has never done with his delights. তার আনন্দ ফুরায় না। কার আনন্দ ফুরায় না? The delights of the grasshopper. গ্রাসহপারের আনন্দ কখনো ফুরায় না। For when tired out with fun, শুধুমাত্র ওই আনন্দ করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে, he rest at easy beneath some pleasant weed, তখন সে স্বচ্ছন্দে বিশ্রাম নেয়। যে প্লেজেন্ট উইডস গুলো রয়েছে, যে মনোরম ঘাসগুলো বা আগাছাগুলো রয়েছে, তার নিচে সে বিশ্রাম নেয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রখর রৌদ্রের তাপে যখন পাখিরা তাদের গান বন্ধ করে দেয়, অর্থাৎ গ্রীষ্মকালে সেই মিউজিকের নেতৃত্ব দেয় কে? একটি গ্রাসহপার, যার আনন্দের কি নেই? সীমা নেই। কিন্তু আনন্দ করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে কিছু মনোরম আগাছার মধ্যে নিচে কি করে? বিশ্রাম নেয়। In this way he continues the music of summer. In this way he continues the music in summer. অর্থাৎ এইভাবেই সে গ্রীষ্মকালে পৃথিবীর যে গান, প্রকৃতির যে মিউজিক, সেটাকে কন্টিনিউ করে। তো আমরা যদি সাম আপ করি দুটো প্যারাগ্রাফের এই অক্টেভটা, তাহলে আমরা কি বুঝতে পারবো? The poetry of art is never dead. When all the birds are become faint due to the scorching heat of the summer and stop their singing and hide in a cooling place, a teeny grasshopper takes the lead in summer's luxury. He continues the music of summer. Now, আমরা এবার পরের স্ট্যান্ডে যাব। The poetry of earth is ceasing never. পৃথিবীর কবিতা কখনো থেমে যায় না। The poetry of earth is ceasing never. তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা বললাম the poetry of earth is never dead. অক্টেভের প্রথম লাইন, the poetry of earth is never dead. পৃথিবীর গান কখনো থামে না। এখানে লক্ষ্য করো, the poetry of art is never dead. পৃথিবীর গান কখনো মরে না। কেন মরে না বুঝতেই পারলে? পাখিরা বন্ধ করে দিল, তো গ্রাসহপার চালু করে দিল। ঠিক অনুরূপ ভাবে তুমি চলে এসো এখানে শেষ টেকের ফার্স্ট লাইন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। পৃথিবীর কবিতা, পৃথিবীর গান কখনো থেমে যায় না। তার মানে তোমাদের মনে হতে পারে যে গ্রাসহপার বিশ্রাম, ক্লান্ত হয়ে গেল, সে হয়তো আগাছার নিচে কি নিচ্ছে? বিশ্রাম নিচ্ছে। হি রেস্ট অ্যাট ইজি বিনিথ সাম প্লেজেন্ট উইন্ড। তাহলে হয়তো গ্রীষ্মকালে গান হলো, তাহলে শীতকালে গানটা গাইবে কে? On a lone winter evening, when the frost has wrought a silence, from the stoves there thrills the cricket song in warmth increasing ever, and seems to one in drowsiness half lost. The grasshoppers among some grassy hills. On a lone winter evening, একটা lone winter evening, লোন মানে নিশ্চিত বুঝতে পারছো, একাকী, একটা নিঃসঙ্গ শীতের সন্ধ্যায়, when the frost has wrought, যখন হিম কুয়াশা রচনা করে, a silence, একটা নীরবতা। হিম কুয়াশা মানে কি? দেখো, এ ফ্রস্ট মানে হচ্ছে হিম কুয়াশা। হিম কুয়াশা মানেটা কি? হিম কুয়াশাটা মানেটা হচ্ছে ফগ ফ্রম স্নো, অর্থাৎ তুষার থেকে যে কুয়াশাটা তৈরি হয় সেটাকেই বলা হয় হিম কুয়াশা। তাহলে ফ্রস্ট মিনস ফগ ফ্রম স্নো। তাহলে যখন ফ্রস্ট প্রকৃতিতে একটা সাইলেন্ট রচনা করে, ক্রিয়েট করে, রট মিনস ক্রিয়েট, কি ক্রিয়েট করে? একটা নীরবতা, সাইলেন্স। কখন? ইন উইন্টার। তখন কি হয়? From the stove there thrills the cricket song in warmth increasing ever. তখন উনুনের পাশ থেকে তীক্ষ্ণ স্বরে ভেসে আসে
ক্রিকেটের সঙ্গীত। ক্রিকেট, ঝিঝি পোকা, অন কাইন্ড অফ টিনি ইনসেক্ট, দ্যাট ইজ ক্রিকেট, ঝিঝি পোকা, সেই ঝিঝি পোকার সঙ্গীত ভেসে আসে। ওয়ার্মথ ইনক্রিজিং এভার, উষ্ণতাটাকে বাড়িয়ে দেয়। আর and seems to warn in drowsiness half lost, এবং যারা অর্ধ ঘুমাচ্ছন্ন, অর্থাৎ শীতের রাত্রিতে উনুনের পাশে যারা ঢুলু ঢুলু চোখে অর্ধে ঘুমে থাকে, তাদের কাছে কি মনে হয়? দ্য গ্রাসহপার্স among some grassy hills, তারা they cannot differentiate between the music of the grasshopper and between the music of the grasshopper and the cricket. তারা কিন্তু অর্ধতন্দ্রাচ্ছন্ন থাকে বলে তারা কিন্তু কেন ডিফারেন্সিয়েট, আলাদা করতে পারে না গ্রাসহপার এবং ক্রিকেটের ডাককে। তাই তাদের কাছে মনে হয় এটাও হয়তো গ্রাসহপারেরই গান, যেটা কিনা ওই গ্রাসে হিল থেকে, অর্থাৎ ঘাসে ঢাকা পাহাড় থেকে হয়তো সেই গ্রাসহপারের সঙ্গীতটাই ভেসে আসছে। বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ দ্য সং অফ দ্য ক্রিকেট। ইন দিস ওয়ে দ্য মিউজিক অফ নেচার কন্টিনিউজ ফরএভার। ইউ নো, তোমরা জানো যে প্রত্যেক ঋতুরই একটা নির্দিষ্ট অ্যাসপেক্টস রয়েছে, একটা ক্যারেক্টারিস্টিক রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এবং আলাদা আলাদা মানে কি বলবো বৈচিত্র্য রয়েছে প্রত্যেক ঋতুরই। এবং প্রত্যেক ঋতুরই এক একজন করে মেসেঞ্জার, বার্তাবাহক থাকে। বসন্তকালে যেমন কোকিল ডাকে, ঠিক তেমনি কালে শীতকালে যখন পাখিরা ক্লান্ত হয়ে যায় তখন গ্রীষ্মকালে যখন পাখিরা ক্লান্ত হয়ে যায় তখন গ্রীষ্মকালে সেই প্রকৃতির গানকে সচল রাখে, গ্রীষ্মের মেসেঞ্জার হিসেবে কাজ করে কে? দ্য গ্রাসহপার। ঠিক গ্রাসহপার যখন ক্লান্ত হয়ে আগাছার মধ্যে আশ্রয় গ্রহণ করে, বিশ্রাম নেয়, শীতকালে তখন সেই প্রকৃতির গানকে কন্টিনিউ করে কে? এ টিনি ক্রিকেট। ইন দিস সাইক্লিক ওয়ে, এইভাবে কিন্তু চক্রাকারে, যেমন সিজনের কি হয়, পরিবর্তন হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, যেমন সাইক্লিক ওয়েতে সিজনের কি হয়, পরিবর্তন হয়, ঠিক তেমনি সিজন টু সিজন মেসেঞ্জার, অর্থাৎ প্রকৃতির যারা মেসেঞ্জার, নেচারের যারা মেসেঞ্জার, তারা কিন্তু তাদের কাজটাকে বজায় রাখে। আমরা এখানে দুটো সিজনের কথা পেলাম, কবি এখানে দুটো সিজনের কথা বলেছেন, একটা সামার, একটা উইন্টার। সামারে যখন পাখিরা ক্লান্ত হয়ে যায় তখন সামারের যে মেসেঞ্জার, সামারের যে বার্তাবাহক, সামারের যে মিউজিকটাকে কন্টিনিউ করছে সেকে একটা গ্রাসহপার। আর একটা সিজনের কথা কবি এখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে উইন্টার। এবং এই উইন্টারের সঙ্গীতটাকে কে কন্টিনিউ করছে? দ্য ক্রিকেট। তাহলে কবি কি করে এস্টাবলিশ করলেন তার অক্টেভ এবং শেষটাকের ফার্স্ট লাইনটাকে? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। কবি প্রথম অক্টেভের ফার্স্ট লাইনে বলেছিলেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, প্রকৃতির গান কখনো মরে না। কবি সেটাকে এস্টাবলিশ করলেন। এবং শেষটাকের ফার্স্ট লাইনেও কি বললেন? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ ফ্রিজিং নেভার, পৃথিবীর গান কোনোদিন থেমে থাকে না। এই দুটো লাইনকেই কিন্তু কবি এস্টাবলিশ করলেন দুটো এক্সাম্পল দিয়ে, দুটো ঋতুর এক্সাম্পল দিয়ে। একটা হচ্ছে সামার, একটা হচ্ছে উইন্টার। সামারে যখন পাখিরা গান করা বন্ধ করে দেয়, গ্রাসহপার তার গানকে কন্টিনিউ করে। নেচার, প্রকৃতির যে গান, দ্য মিউজিক অফ নেচার, সেটা কন্টিনিউ হয় গ্রাসহপারের মধ্য দিয়ে। সিমিলারলি দ্য মিউজিক অফ উইন্টার ইজ কন্টিনিউড বাই দ্য টিনি ক্রিকেট। এভাবেই কিন্তু পৃথিবীর গান চলতেই থাকে। এভাবেই আমি প্রথমেই বলেছিলাম যে এই কবিতাটির বিষয়বস্তু ছিল সিজলেস ফ্লো অফ দ্য মিউজিক অফ নেচার অ্যান্ড ইটারনাল বিউটি অফ নেচার। এভাবেই কিন্তু এই বিষয়টাকে কিন্তু কবি এস্টাবলিশ করলেন এই কবিতাটির মধ্য দিয়ে। দুটো সিজনের, দুটো ক্রিয়েচারের মাধ্যমে প্রকৃতির গানকে তিনি কন্টিনিউ সেটা দেখিয়েছেন। যাই হোক, এই হলো কবিতা। তোমরা এই পোয়েমটাকে খুব ভালো করে পড়বে। খুব শীঘ্রই আমি এই কবিতা সংক্রান্ত একটা PDF তোমাদের দিয়ে দেবো। তোমরা সেটাকে খাতায় লিখে নেবে এবং সেটাকে ভালো করে স্টাডি করবে এবং কবিতার প্রত্যেকটা ওয়ার্ড, কবিতার প্রত্যেকটা এক্সপ্রেশন তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তারপর এই কবিতা সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো হবে আমি সেই প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেবো। ওকে, টেল দেম গুড বাই।